প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার অবতরণ করার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত সেখানে গেলেও আবহাওয়া ভালো না হওয়ায় উদ্ধারকারীরা তারা ঠিকমতো কাজ করতে পারছে না। দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির কি হয়েছে তাও এখনো জানা যায়নি। রিয়াজ ইসলামের রিপোর্ট। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফেরিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বাঁধ উদ্বোধনের পর ৩টি হেলিকপ্টার নিয়ে ফিরে আসার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলফারের কাছে দুর্গম এলাকায় মাটিতে আছড়ে পড়ে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বহরের অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে। সেখানে ছিলেন জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজারপাস। ইরানে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগবে বলে জানানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল, তবে কথা বলার মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালের জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। রাজধানীতে ব্যাটারি চালিত অটো রিকশার চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা। সড়কে গাড়ি ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে, উচ্চ আদালতের নির্দেশে অটো রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কেউ আইন অমান্য করে সড়কে অরাজকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। পুলিশ অটোরিকশা চালকদের সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয় রাজধানীর মিরপুর এলাকা। বিক্ষুব্ধ রিকশা চালকরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এর আগে সকাল 10টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে মিরপুর 10 নম্বরে অবস্থান নেয় চালকরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে তারা। একটা গাড়ি বানাইতে লাগে 65,000, এখন যদি এই গাড়িটা বন্ধ করে দেয় তা 50,000 টাকা কিস্তি লইলে সাপ্তাহিক কিস্তি দেওয়ার লাগে 1500 টাকা। এই 1500 টাকা আমরা পাবো কোথায়? মেইন রাস্তায় যদি না আসি তাহলে আমাদেরকে ভিতরে ভিতরে চলার একটা ব্যবস্থা করে দেব, আর না হলে এভাবে আন্দোলন চলতে থাকবে। সমস্যা সমাধানে অটোরিকশা চালকদের সাথে আলোচনায় বসে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। হাইকোর্ট নির্দেশ করছে, সেই নির্দেশ সবাই মানে এবং তাদের একটা দাবি, তারা যাতে রিক্সা চালাইতে পারে, মানুষ যাতে চলতে পারে, অসহায় রিক্সাওয়ালার জন্য চলতে পারে, প্রতিবন্ধী যাতে চলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা যেটা দিবেন তাদের কাছে আমি সেটা বলব। স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য 2 দিন সময় চাইলে অটোরিকশা চালকেরা তা প্রত্যাখ্যান করে যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর আবারও শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই দায়িত্ব পালন করব। এখন যেমন সিদ্ধান্ত আছে যে এটা নির্দেশনা আছে যে এটা চলবে না, তাই আমরা বন্ধ রাখার চেষ্টা করছি। বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় গত 15 মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্দেশ বাস্তবায়নে মাঠে নামে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন না হয়ে পড়ে, সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকরা যেন ভালো কর্মপরিবেশ পায় তা নিশ্চিত করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট।
অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগ আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০% নিয়ন্ত্রণ করে, যা মোট শিল্প কর্মসংস্থানের ৮০ থেকে ৮৫ ভাগ। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছড়িয়ে আছে ৩৭%। ৩৫০-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩-এ বিজয়ী ৭ জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা, বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে। বিদেশিদের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা, চলবে 25 মে পর্যন্ত। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বছরের পর বছর ধরে রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব এনবিআরকে অসহায় করে তুলছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে সংলাপে তিনি বলেছেন, কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা রাজনৈতিকভাবে এত শক্তিশালী যে এনবিআর তাদের দায়বদ্ধ করতে পারে না। এনবিআর চেয়ারম্যানও বলেছেন, অর্জন হবে না জেনেও বাজেটে বাছবিচার না করেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরে দেয় সরকার। রিজভি নিয়াজের রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বাজেটের আকার, ব্যয়ের হিসাব মেলাতে আয়ের হিসাবও বেশ বাহারি করে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজেটের মেলানো অঙ্ক বছর শেষে গোজামিল হয়ে ধরা দিচ্ছে। এ অবস্থায় নিয়ম রক্ষার বড় বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী পুরো বাজেটটিকে বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। 2010 থেকে চলতি অর্থবছরের হালনাগাদ তথ্য এভাবে বিশ্লেষণ করে সিপিডি বলেছে, জিডিপির তুলনায় রাজস্ব আয় প্রতি বছরই কমছে। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও বরং আমাদের কমেছে, এবং এই বছরের যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে, এটা হবে না। এটা আমরা সবাই জানি, মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও শ্রীলঙ্কাকে বাদ দিলে সবচেয়ে কম। আদায়কৃত কর টাকশালে না গিয়ে এনবিআর কর্মকর্তাদের পকেটে ঢোকার কথাও মনে করিয়ে দেন ব্যবসায়ীরা। আমাদের সংগঠনগুলোর থেকে এটার প্রত্যেকদিন কমপ্লেন আসছে যে এইচএস কোড নিয়ে একটা হয়রানির মতন করা হচ্ছে, করে তারপর আন্ডারহ্যান্ড ডিলিংস, আর যখন আপনি এটা দিবেন তখন কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হয়, ইভেন ডিউটি ফ্রি ইম্পোর্টের ক্ষেত্রে। তো দেখেন জিনিসটা হলো যে টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু যাচ্ছে না সরকারের কাছে। বাংলাদেশ কিন্তু এখনো রেভিনিউ জেনারেট করতেছে অন রিগ্রেসিভ ট্যাক্স, ভ্যাট এন্ড ইনডাইরেক্ট রেভিনিউ। আমরা চাচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স, মিনিং যে যত আয় করবেন সে তত বেশি ট্যাক্স দিবেন। এটা একটা ফেয়ারনেস। বাজেট বড় করতে গিয়ে এই ছলচাতুরি কেন?
প্রশ্নটি কয়েক বছর আগেই তুলেছে সিপিডি। এবার গলা মেলালেন এনবিআর চেয়ারম্যানও। একই মানুষ একই রকম আয় করছে, কিন্তু কর দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের। অনেক আয় বাংলাদেশে পবিত্র আয় না, তো অপবিত্র আয়কে আপনি কিভাবে ন্যায্য করের আয়তে আনবেন, এটার জন্য এই যে তথাকথিত কালো টাকা সাদা ইত্যাদির প্রক্রিয়া, এই সমস্ত বিকৃত প্রক্রিয়া বিভিন্ন সময় চালু হয়েছে। অডিট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়তা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। করদাতাকে পুরস্কৃত করার মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। যে কোনো প্ল্যানের যে কোনো গোল আমাদের স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে এবং টাইমলি হতে হবে। সিপিডি বলছে কর আহরণ ডিজিটাল করা গেলে 2030 সালে রাজস্ব আয় দাঁড়াতে পারে 20 লাখ কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ভোট বর্জন এবং ভোট না দিতে লিফলেট বিতরণকে গণতান্ত্রিক কর্মসূচি বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ইসির প্রতি অনাস্থা থেকে নয়, রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি লাগাতার ভোট বর্জন করছে বলেও মন্তব্য তার। তাই সব নির্বাচন বিএনপির না থাকায় কম ভোটার উপস্থিতিকে বড় ফ্যাক্টর বলে মনে করেন এই কমিশনার। রিপোর্ট সোমা আসলামের। আর একদিন বাদে দেশের 157টি উপজেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। গত 8 মে প্রথম ধাপের উপজেলা ভোটে প্রায় 36% ভোট পড়ে। এই ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ভোট কম পড়ার জন্য ধান কাটার মৌসুম আর গরমের উপর সব দায় চাপাতে রাজি নন ইসির কমিশনার মোহাম্মদ আলমগীর। বলছেন, বিএনপির ভোটে অংশগ্রহণ না করায় ভোটার কমার একটা বড় ফ্যাক্টর। তবে ভোট বর্জনকারী দলগুলোর ক্যাম্পেইনকে গণতান্ত্রিক কর্মসূচি বলেও মন্তব্য তার। তারা ভোটারদের নির্বাচনে নিষেধ করছে, গণতান্ত্রিক অধিকার, তারা বলতে পারেন, তারা কাউকে সমর্থন করতে পারেন, কারো কাছ থেকে সমর্থন করতে তারা বলতে পারেন, তারা এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন না, তাদের একটা গণতান্ত্রিক রাইট, এটা তারা বলতে পারেন লিফলেট দিয়েছে নির্বাচনে যাবেন, নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু করার নেই। তবে হ্যাঁ, যেটা সেটা যেন সহস্যভাবে না হয়, জোর করে যেন কাউকে পাঠানো হয়, সেটা তারা অধিকার পাবেন। আইনগতভাবে কাউকে আপনি জোর করে বলতে পারবেন না যে আপনি ভোট দিতে যেতে পারবেন না, তাহলে আপনাকে আমরা দেখে নেব বা ভয় দেখানো, সেটা শান্তিপূর্ণভাবে যদি তারা আহ্বান করে যে এই ভোট আমরা বয়কট করছি, আপনারা বয়কট করছেন। এত আয়োজন, এত উদ্যোগ নেওয়ার পরও বারবার বিরোধী দলগুলোর ভোটে না আসাকে ইসির উপর অনাস্থা কিংবা অবিশ্বাস বলতে নারাজ এই কমিশনার। সেটা আমাদের উপর অনাস্থার কারণ, কারণ তারা সেটা হলো তাদের যে রাজনৈতিক দাবি, সেটা তো মেটানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নাই। অথবা আমাদের সেটা তাদের যে দাবি, সে রাজনৈতিক দাবি মেটানোর ক্ষমতা পার্লামেন্টের। তো সেটা পার্লামেন্টের বিষয়ে তাদের মান অভিমান থাকতে পারে, আমাদের সাথে মান অভিমান। 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে কোনো কমতি রাখছে না ইসি। ভোটের পরিবেশ না থাকায় বান্দরবনের রুমা উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। আর কুমিল্লার আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজান উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 14 লাখ কার্ডধারীর মধ্যে ওএমএস এর মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। কার্যক্রম উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওএমএস ডিলারদের হুঁশিয়ার করে বলেছেন, চাল ও আটা নিয়ে কোনো ধরনের দুর্নীতি করলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মাসুর শাকিলের রিপোর্ট। খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এ ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী জানান, নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায়, সেজন্য সরকারের এই উদ্যোগ। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন, যারা বাদ গেছে তাদের কি হবে, যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই। কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, ডুপ্লিকেশন যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। ওএমএস এর পণ্য নিয়ে কোনো ডিলার দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ডিলারদেরকে বলছি যে কার্ডে যে মাল বিতরণ হবে, যদি বিতরণ হতে হতে কিছু স্টক থেকে যায়,
সেই কার্ডগুলো যেমন এন্ট্রি করতে হবে, স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে, এবং পরের দিন যেই মালটা পাবেন তার সাথে এটা যোগ দিয়ে তারপর বিতরণ হবে। মানে এটা মনে করেন না যে একটা 10 বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম, এই 10 বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো, এটা দুর্নীতি। এখানে বাঁচবেন না, লাইসেন্স বাতিল হবে, জেলখানায় যাবেন। ওএমএস এর ট্রাক থেকে প্রতি সপ্তাহে 30 টাকা কেজিতে 5 কেজি চাল ও 24 টাকা কেজিতে আটা বিক্রি করা হচ্ছে। বাসায় কাজ করি, অল্প দামে পাচ্ছি, আর দোকানে গেলে তো 60 টাকা আর এখানে 30 টাকা নিচ্ছি, এটা আমাকে সুবিধা না। কার্ড দিছে এখন ভালো হয়েছে, আমরা যে গরিব মানুষের সাহায্য করলো সরকার, সরকারকে ধন্যবাদ। গত মাসে তো আমরা নিতে পারি নাই, এক জায়গায় দিছে আমরা সিরিয়ালে যায় নিতে পারি নাই, গত মাসে নেই নাই, এখন তো কার্ড হয়েছে, এখন তো আশা করছি নেব। মিরপুরের 9টি কেন্দ্রের একটি থেকে দেওয়া হয়েছে 1200 কার্ড। সারা দেশে 921টি কেন্দ্রের মাধ্যমে 14 লাখ কার্ড বিতরণ করা হচ্ছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে বাংলাদেশ তো বটেই, বরং এই গোটা অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকায় বিদেশি গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের সংগঠন ও ক্যাবের আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এই সংকট সমাধানে ভারত ও চীন মুখ্য ভূমিকা রাখতে পারে। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পথরেখা শিরোনামের আলোচনায় যুক্ত হলেন গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা। আলোচনায় বক্তারা জানান, দেশে এ মুহূর্তে আশ্রয়ে আছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। প্রতি বছরের সঙ্গে যুক্ত হচ্ছে 35,000 নতুন শিশু। কক্সবাজারের একটি অংশে এরই মধ্যে স্থানীয়রা হয়ে পড়েছেন সংখ্যালঘু। বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করেন আলোচকরা। We need to be watchful, careful and have patience. A country cannot fail in this era. Of course, the international community collectively failed. I'll repeat that no matter what, but they cannot continue to fail. The challenge for our Ministry of Foreign Affairs and Government of Bangladesh is to keep the issue alive. আলোচনায় যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলা নিয়ে আশা দেখছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল কমিউনিটি কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেশার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। মায়ানমারের অভ্যন্তরে সবসময় জাতিগত সংঘাত ছিল, সুতরাং এই জাতিগত সংঘাত রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে একটি অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়। পরিস্থিতি যখন একটু কিছুটা শান্ত হবে তখন এই রিপ্যাট্রিয়েশনটা শুরু হওয়া প্রয়োজন। এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরও বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যা সমাধান করা সম্ভব। কাকতালীয় হলেও এদিনই ঢাকায় মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কাও মো এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন এই রাষ্ট্রদূত। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এক অনুষ্ঠানে তিনি জানান, দেশটিতে স্থানীয়দের সঙ্গে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়নি। আমরা ইতিমধ্যেই কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। সেখানে যে বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। সুতরাং আমরা
এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পর 3 দিন ধরে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। এ নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। আনোয়ারুল আজিম আনার 11ই মে চিকিৎসার জন্য দর্শনার গেদে সীমান্তে হয়ে ভারতে গিয়েছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের কয়েকজন সদস্য কলকাতার বাংলাদেশ দূতাবাসে গিয়েছেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর যা থাকছে: গাজার 2টি শরণার্থী শিবিরে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় 31 জনের প্রাণহানি, হামাসের অভিযানে ইসরায়েলি 3 সেনা নিহত। এফবিসিসিআই এর 2023-2025 মেয়াদে নির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন হেলালি। সভাপতিত্ব করেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুজার গিফারি জুয়েল। মতবিনিময় সভায় অংশ নেন উপস্থিতরা। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় আক্রমণ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং নুসেইরাতে বিমান হামলায় 51 জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি বাড়িতে হামলায় 4 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে হামলায় 3 জন নিহত হয়েছেন। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফির মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দামাল। 2022 সালে সিনেমা হলে মুক্তির পর দামাল প্রশংসা কুড়ায়। মুক্তিযুদ্ধ চলাকালে দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় এবার লিচুর ফলন বিপর্যয় হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি দামে বিক্রি করছেন চাষিরা, তবে দাম বেশি হয় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এসকে রাসেলে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে সারি সারি গাছগুলোতে কয়েক বছর ধরে ব্যাপক লিচুর ফলন পাওয়া যাচ্ছে, কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা দাবদাহ ও পরে শিলাবৃষ্টিতে লিচুর উৎপাদন গতবারের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। লিচুতে আমাদের এলাকাতে ভালো একটা লাভবান হয়। ধান করলে যে একটা লাভবান হবে, এটা হচ্ছে বেশি এই লিচুতে বিক্রি হয়। কৃষি মাঠ কর্মী আমাদের পরামর্শ মতো আমরা ওষুধ দিয়েছি, সেচ দিয়েছি, কিন্তু তাপমাত্রা বেশি হওয়াতে এবারে লিচুর ফলন কম হয়েছে। স্থানীয় বাজারে প্রতি 100 লিচু 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় লিচু খায়, কিন্তু মঙ্গলবারের লিচুর যে স্বাদ এটা আসলে কোনো জায়গায় লিচুর সাথে মিলে না। গতবারে আমি 400-500 টাকার মধ্যে লিচু আমি নিতে পারছি, কিন্তু এবারে 1000-1200 টাকা 100 লিচুর দাম। ফলন বিপর্যয়ে আর্থিক লোকসানে বাগান মালিক ও ব্যবসায়ীরা। 100 লিচুর দাম মোটামুটি 1000 টাকা, 900 টাকা, 800 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটার প্রভাবটা মূলত লিচুর কম হওয়ার কারণে এই প্রভাবটা মূলত লিচুর দামের উপরে পড়ছে। এই বছর মনে করেন 15 লাখ টাকা লিচু কিনছি, 70 টাকা মনে হয় 5 লাখ টাকা বেচতাম না। এবারে ফলন বালা না, করানো নিচে গা
গরম বাতাসে সব লিচু নষ্ট হয়ে গেছে। গত বছরে অঞ্চল থেকে প্রায় 7 কোটি টাকার লিচু বিক্রি হলেও এবার বেচাকেনা অর্ধেকে নেমে আসবে আশঙ্কা কৃষি বিভাগের। অতি খরার কারণে আমাদের এই এলাকাতে লিচুর ফলনে বেশ বিপর্যয় হয়েছে। আমরা আশা করছি আমাদের স্বাভাবিকভাবে যে পরিমাণ লিচু উৎপন্ন হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ লিচু আমরা হয়তো পেতে পারি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে ভাঙন ঠেকাতে নির্মাণ করা হচ্ছে স্থায়ী বেড়ি বাঁধ। 6.5 কিলোমিটার দীর্ঘ বাঁধের কাজ প্রায় 80% শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভাঙনের কবল রক্ষা পাবেন 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রাহাত হোসাইনের তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। নদী ভাঙন কবলিত জনপদ শিবচর। প্রতি বর্ষায় ভাঙন আতঙ্কে দিন যাপন করতে হয় এ জনপদের মানুষের। গত 1 দশকে ভাঙনে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল, হাটবাজার। নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। উপজেলার বহেরাতলা, শিরুয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীচর ইউনিয়নকে রক্ষা করতে নৌবাহিনীর তত্ত্বাবধানে 222 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে 6.5 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ। বাঁধকে ঘিরে নতুন জীবনের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের মানুষ। আমাদের এলাকাবাসী হিসেবে চলাফেরা মনে করেন এই যে রাস্তা হয়েছে, এদের উপর মানুষের হাইটে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে, আশপাশের মনে করেন সবারই উপকার হইতেছে। দেখা গেছে নদী ভাঙ্গা, এই নদীর উছলাতে মনে করেন অনেকেই ভিটা বাড়ি হারা হয়েছে। নদী বাঁধ দেশে এখন আবার পাথর হালাইতেছে, আমরা এতে খুব ভালো আছি। 4-5 বার আমাদের নদীতে ভেঙে নিয়ে গেছে গা, আমাদের ঘর বাড়ি যা ছিল সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে গা, কারণ আর পরবর্তীতে আর ভাঙবে না। 4 বার নদী ভাঙছে, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সব নদীতে ভেঙে নিয়ে গেছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলছেন প্রকল্প ব্যবস্থাপক। পানি উন্নয়ন বোর্ডের যে বিধি এবং নিয়মকানুন আছে, নিয়মকানুন মোতাবেক নির্দিষ্ট কোয়ান্টিটি পরীক্ষা নিরীক্ষা করে কাজ করা হচ্ছে। এখানে কাজের গুণগত মান যথেষ্ট পরিমাণে ভালো বলে আমরা মনে করি। বাঁধ নির্মাণে কেবল স্থানীয়রাই নয়, পদ্মা সেতুকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন উন্নয়ন প্রকল্প রক্ষা পাবে। বাই নেচার হচ্ছে মেন্ডালিং রিভার, প্রচুর এই কয়টা ইউনিয়নের মধ্যে প্রচুর ভাঙন সৃষ্টি হতো, যার ফলে আমরা এখানে একটা প্রকল্প নিই যার নাম হচ্ছে মাদারীপুর জেলা শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ডিজিং প্রকল্প। স্থায়ী প্রতিরক্ষা বাঁধ হয়ে গেছে আর কি, সেক্ষেত্রে মানুষজনের আর রিলোকেট করা লাগবে না এবং আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নে ভাঙন রোধের পাশাপাশি এ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাবে। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। আর বিরতির পরে জানাচ্ছি 11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় উড়ল বাংলাদেশের পতাকা। চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়। এগারো বছর পর এভারেস্টের শীর্ষে উড়ল বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সময় সকাল 8:45 চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। পেশায় চিকিৎসক বাবর আলী পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট লোৎসে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ মধ্যরাতে মাউন্ট লোৎসের চূড়ায় আরোহণে যাত্রা করবেন বাবর আলী। লায়লা নওশিনের রিপোর্ট। বন্ধু মহলে পরিচিত, পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পর্বতারোহণ সহ সব রকম অ্যাডভেঞ্চারের জন্য দেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস জগতে সবার প্রিয় মুখ চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চারের নেশায় বহুবার ছেড়েছেন চাকরি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে হেঁটে 64 জেলা ভ্রমণকারী এই তরুণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন 1 এপ্রিল। 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে খাপ খাওয়াতে ক্যাম্প 3 পর্যন্ত ঘুরে এসে চূড়ান্ত সামিটের জন্য প্রকৃতির অনুমোদনের জন্য বেস ক্যাম্পে অপেক্ষা। 1.5 মাস অপেক্ষার পর 14 মে সাড়া দেয় প্রকৃতি। এদিন মাঝরাতে বেস ক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা।
প্রথম দিনই সরাসরি উঠে আসেন ক্যাম্প 2-তে, যার উচ্চতা 21,300 ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে দুরাত কাটিয়ে 17 মে উঠে আসেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-তে, আর 18 মে আসেন ক্যাম্প 4-এ। 26,000 ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় যাত্রা। 19 মে বাংলাদেশ সময় সকাল 8:45 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাবর আলী উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা। তবে অভিযান এখানেই শেষ নয়। বাবরের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। ক্যাম্প 4-এ নেমে রোববার মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে সোমবার ভোরে পৌঁছে যাবেন লোৎসের চূড়ায়। সফল হলে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী হবেন লোৎসে ও একই অভিযানে দুটি 8,000 মিটার উঁচু শৃঙ্গ আরোহণকারী। নেপালের স্নোই হরাইজন নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বাবরের সাথে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পর্বতারোহণ গাইড বীর বাহাদুর তামাং। 2014 সালে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রতিষ্ঠার পর থেকেই ক্লাব সতীর্থদের নিয়ে নেপাল এবং ভারতের বহু পর্বতে অভিযান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সামিট করেছেন নেপালের আমা দাবলাম পর্বত। প্রকৃতির অপার বিস্ময় উপভোগের নেশায় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে পৃথিবী দেখার স্বপ্ন সার্থক করেছেন এই তরুণ পর্বতারোহী। লাইলা নওশিন, চ্যানেল আই। ভিকারুন্নিসা নূন স্কুলের প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে কিনা তা নির্ধারিত হবে আগামী 21 মে হাইকোর্টের রায়ের উপর। দুর্নীতির মাধ্যমে ভর্তি হওয়ায় তাদের ভর্তি আদালতের মাধ্যমে জায়েজ করা ঠিক হবে না বলে জানান রিটকারী আইনজীবী। তবে নিয়ম মেনে শিশুদের ভর্তি করা হয়েছে এমন দাবি করেন আইনজীবী ও অভিভাবকরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বয়সের নিয়ম না মেনে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে 169 জন শিক্ষার্থীকে ভর্তির অভিযোগ এনে গত 14 জানুয়ারি রিট করেন 2 শিক্ষার্থীর অভিভাবক। এতে রুল জারির পাশাপাশি আদেশ দেন হাইকোর্ট। ওই ভর্তি বাতিল করে নতুন নিয়োগ দিতে বলেন আদালত। এর বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক আবেদন করলে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। জারি করা রুল 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। ভর্তি নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানান অভিভাবক ও তাদের আইনজীবী। যেখানে মাওসি নিজেই জানতেছে না যে এখানে বয়স ঊর্ধ্বসীমা আছে, তাহলে অন্যরা সবাই কিভাবে, আমরা কিভাবে জানবো? শুধুমাত্র একটা প্রসিডিউরাল ডিফিকাল্টিজের কারণে, যেটা ব্লেম দিতে পারেন আপনি মাওসিকে দিতে পারেন, ভিকারুন্নিসাকে দিতে পারেন, বোর্ডকে। তো এইটার জন্য এই বাচ্চাগুলা একদম কচি কচি বাচ্চাগুলা কেন এটার জন্য সাফার করবে? আমার কথা হচ্ছে যদি স্ক্যাম থেকে না থাকে তাইলে এদেরকে যদি সাফার করান তাহলে এটা মিসক্যারেজ অফ জাস্টিস হবে। শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট। হিয়ারিং কনক্লুড হলো, আগামী 21 মে এটা জাজমেন্ট হবে। আজকে যদি এই ইলিগ্যালিটিটাকে আদালতের মাধ্যমে লিগ্যালিটি দেওয়া হয় তাহলে এটা জাতির কাছে একটা অ্যালার্ম যাবে যে না, আমরা একটা অবৈধ কিছু করেও পরবর্তীতে কোর্টের মাধ্যমে এটা আমরা লিগ্যালাইজ করে নিতে পারবো। আমরা এটা কোর্টের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। রুলের শুনানির সময় ভর্তি বাতিল হয়ে যাওয়া এবং নতুনভাবে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। সে সময় অসচ্ছল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীদের জন্য নামমাত্র মূল্যে প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা কার্যক্রমের প্রশংসা করেন তিনি। এরপর উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন। হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারোয়ার জাহান সহ অন্যরা। শুধু বিনোদনই নয়, বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও পথ শিশুদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে কানাডার ক্যালগেরির মুক্ত বিহঙ্গ নামে একটি নাট্য সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সংগঠনটি প্রায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছে। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। মানব সেবার প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরির একদল উদ্যমী তরুণ মুক্ত বিহঙ্গ নামে থিয়েটারের মাধ্যমে প্রতি বছর নিয়ে আসছে নতুন নতুন প্রযোজনা।
এ থেকে সংগৃহীত অর্থ চলে যায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের আশ্রয় কেন্দ্রে। পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য নেওয়া হয় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। আজকে বাগানে একটা গোলাপ ফুটেছিল। এবছর মুক্ত বিহঙ্গের ষষ্ঠ প্রযোজনা ছিল লাইফ ইন মোশন। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন জাহিদ হক। সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যেই আলবার্টার প্রফেশনাল থিয়েটারের মর্যাদা পেয়েছে। আজকে মুক্ত বিহঙ্গের এই মহতি উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরে গর্বিত বোধ করি। মুক্ত বিহঙ্গের এই দ্বারা অব্যাহত থাকুক। নাটক সমাজ বদলের হাতিয়ার। এই সুদূর ক্যালগেরি কানাডাতে বসে আজকে আমরা সেটাই টের পেলাম। জীবনের বাস্তবতার সাথে মিল রেখে নাটকের সাথে যোগ হয়েছে আবৃত্তি, নাচ, গান এবং শব্দসঙ্গীত, যার পরিবেশনা সংস্কৃতি অনুরাগীদের মুগ্ধ করেছে। এই নাটকের মাধ্যমে আমরা একটা আশায় থাকতে পারি, যেদিন সবাই একসাথে জাতি, ধর্ম, বর্ণ সবকিছু ছেড়ে একসাথে হাত ধরে দাঁড়াতে পারবো। এবছর নাটকটির মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এবং চ্যানেল আই। হিংসা বা অহংকার নয়, পারস্পরিক ভালোবাসার মধ্যে রয়েছে জাগতিক সুখ। ভালোবাসার এই অপার শক্তি দুঃখ, কষ্ট সকল কিছুকে জয় করতে পারে। বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের পাশে এই নাটক যেন তারই প্রতিফলন, বলছেন আয়োজকরা। কানাডার ক্যালগেরির ইভান হাজাল থিয়েটার থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। রাজধানী ডেমরা এলাকা থেকে 6 কোটি টাকা দামের 8,600 লিটার বিদেশি মদসহ 3 জনকে আটক করেছে র্যাব। র্যাব 10 জানিয়েছে আটক 3 জন ডেমরা এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তুলেছিল। চক্রটি চীন থেকে কেমিক্যাল আমদানির আড়ালে দেশে মাদক আনত বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার কেমিক্যাল ফ্যাক্টরির গোডাউনে মদ তৈরি করে চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। আটক দিন ইসলামের নেতৃত্বে 1.5 বছর ধরে চক্রটি মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানিয়েছে র্যাব।